ভিডিও শুরুতে দেখা যায় ম্যাডাম তার সামনে থাকা ব্ল্যাকবোর্ডে একটা কবিতা লিখেছে। তার সামনে থাকা ছাত্রটি গভীর মনোযোগ দিয়ে ম্যাডামকে দেখছে এবং ম্যাডামের সাথে সে নিজেও কবিতাটি পাঠ করছে। কবিতাটির লেখক বিখ্যাত কবি মির্জা গালিব। কবিতার বিষয়বস্তু ইশক, মোহাব্বত এবং ভালোবাসা। কবিতা পাঠ শেষে ম্যাডাম তার ছাত্রের দিকে তাকিয়ে বললেন, ইশক, মোহাব্বত, ভালোবাসা এই জাতীয় কবিতার কথা আসলে সবার প্রথমে মির্জা গালিবের নামটা চলে আসে। এবার ম্যাডামের দিকে তাকিয়ে ছাত্র বলল, আসলে ম্যাডাম, ইশক, মোহাব্বত, ভালোবাসা এসবই ভালোবাসার ভিন্ন ভিন্ন রূপ। আপনি মির্জা গালিবকে ভালো বোঝেন, কিন্তু আমি মির্জা গালিব সম্বন্ধে তেমন কিছু জানি না। তবে ইশক, মোহাব্বত, ভালোবাসা এগুলো আমি খুব ভালো করেই জানি। ছাত্রটি বলতে থাকে, ইশক হলো এমন এক ভালোবাসা যেখানে আপনি যদি কারো প্রেমে পড়েন তাহলে আপনি চাইবেন সেই মানুষটা যেন চিরকাল ভালো থাকে। আপনি তাকে পান বা না পান, আপনি চাইবেন সে যেন সুখে থাকে। আর মোহাব্বত হলো এমন এক ধরনের ভালোবাসা যেখানে আপনি চাইবেন আপনার প্রিয় মানুষটি সবসময় ভালো থাকুক, কিন্তু সে যেন সবসময় আপনার সাথেই থাকে। আর শুধু ভালোবাসা, এটা খুবই সাধারণ। এখানে দুজন দুজনকে সারাক্ষণ বলতে থাকবে, জান আমি তোমাকে ভালোবাসি, লাভ ইউ সোনা। কথায় কথায় জানু, বাবু, সুইটি এসব চলতে থাকে। কিন্তু এই ভালোবাসার পেছনে একটা স্বার্থ থাকে। স্বার্থ ফুরিয়ে গেলে এই জানু, বাবু, সোনাও শেষ হয়ে যায়। ম্যাডাম, একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলছি। যেমন আপনি আপনার স্বামীকে মহব্বত করেন। আপনি চান আপনার স্বামী সব সময় ভালো থাকুক এবং সে সারাটা জীবন আপনার সাথেই থাকুক। অন্যদিকে আপনার স্বামী আপনাকে শুধুই ভালোবাসে, যে ভালোবাসার পেছনে স্বার্থ রয়েছে। ছাত্রর কাছ থেকে এই উদাহরণ শোনার পর ম্যাডাম অত্যন্ত রেগে যান। সে তার ছাত্রকে বলে, নিখিল, তোমার কত বড় সাহস! তুমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছো? তুমি তোমার সীমা লঙ্ঘন করেছো নিখিল, তুমি জাস্ট বেয়াদবি করেছো। নিখিল তখন ম্যাডামকে বলে, ম্যাডাম আপনি কলেজে পড়ান, তারপর কোচিংয়ে গিয়ে পড়ান, তারপর টিউশনি করেন। আপনার স্বামী যদি আপনাকে মহব্বত করত তাহলে সে আপনাকে দিয়ে এভাবে পরিশ্রম করাতে পারত না। আমার কেন জানি মনে হয় সে আপনাকে ব্যবহার করছে। ম্যাডাম অত্যন্ত রেগে গিয়ে বলে, স্টপ নিখিল, এই ব্যাপারে আমি তোমার কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আমি তোমাকে আর একদিনও পড়াবো না। আমি আজ তোমার বাবাকে বলে দেব অন্য একটা টিচার ঠিক করতে। কাল থেকে আমি আর আসবো না। নিখিল অত্যন্ত ভয় পেয়ে যায়। সে বারবার বলতে থাকে, সরি ম্যাডাম, এটা করবেন না, আমার ভুল হয়ে গেছে। কিন্তু ম্যাডাম কোনো কথাই শোনে না। সে সরাসরি বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়েই ম্যাডাম তার হাজবেন্ড প্রদীপকে ফোন করে। ম্যাডাম প্রদীপকে বলে, প্রদীপ, আমি আর কোচিং বা টিউশনি করাবো না। তোমার যে চাকরির অফারটা আছে সেই চাকরিটা করো প্লিজ। এই চাকরিটা বেশ ভালো, কোম্পানিটাও বেশ ভালো, তুমি জয়েন করো, আমি আর পারছি না। প্রদীপ তাকে বলে, সুইটু, রিল্যাক্স রিল্যাক্স, একটু শান্ত হও। তুমি যা বলবে সেভাবেই হবে। তোমাকে কোচিং বা টিউশনি করতে হবে না। তুমি যেভাবে বলবে সেভাবেই সব কিছু হবে। তুমি একটু শান্ত হও। আমি তোমার জন্য তোমার প্রিয় খাবার তৈরি করছি, তুমি বাড়িতে এসো। এখন রাখছি, লাভ ইউ সোনা। প্রদীপের মুখ থেকে এই লাভ ইউ সোনা শোনার পর ম্যাডামের নিখিলের বলা কথাগুলো মনে পড়তে লাগলো। নিখিল বলেছিল, আজকাল অধিকাংশ ভালোবাসা কেবল মুখে মুখে লাভ ইউ জান, সোনা ইত্যাদি ইত্যাদি। ফোন রেখে দেওয়ার পর দেখা গেল প্রদীপের বিছানায় অন্য একটি মেয়ে বসে আছে। মেয়েটির চেহারা বেশ সুন্দর, তবে এই মেয়েটি প্রদীপের বাসার কাজের মেয়ে। ম্যাডামের যেহেতু সারাদিনে এক ফোঁটা সময় নেই, তাই সে এই কাজের মেয়েটিকে রেখেছে। কাজের মেয়েটি প্রদীপকে বলে, আমার আর ভালো লাগছে না, আমার মুড চলে গেছে। প্রদীপ বলে, তোমার মুড চলে গেছে? আমি তোমার মুড নিয়ে আসবো সোনা। ওর বাড়িতে আসতে এখনো কমপক্ষে 15 মিনিট সময় লাগবে। কিন্তু মেয়েটি প্রদীপকে বলে, আমার মুড আসতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। প্রদীপ তার পিছে পিছে গিয়ে বলে, আমি 2 মিনিটের মধ্যে তোমার মুড এনে দেব। মেয়েটি বলে, শুধু শুধু আমার মুড আসবে না, আমাকে সোনার মোটা চুড়ি কিনে দিতে হবে। সেবার দিওয়ালির সময় তুমি আমাকে এক জোড়া চিকন চুড়ি কিনে দিয়েছিলে, এবার আমাকে মোটা চুড়ি কিনে দিতে হবে। প্রদীপ তাকে বলে, পাক্কা, এবার তোমাকে আমি মোটা মোটা সোনার বালা কিনে দেব। মেয়েটি বলতে থাকে, সেবার ম্যাডাম রাস্তা থেকে আমার জন্য সস্তা মাল কিনে দিল, আর তুমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। এবার যদি আমাকে সস্তা মাল কিনে দেয় তাহলে আমি সেই জিনিস তার মুখে ছুঁড়ে মারবো, আর আমাদের দুজনের ওই ভিডিওটা তাকে দেখিয়ে বলবো যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা আদর করো। এবার প্রদীপ কিছুটা ভয় পেয়ে বলে, আমি বলছি না তুমি কখনো ওই ভিডিওর কথা বলবে না। মেয়েটি প্রদীপকে বলে, কিন্তু প্রদীপ, ওই ভিডিওটা আমাদের ভালোবাসার প্রমাণ। তুমি যখন ম্যাডামের সাথে থাকো তখন আমি ওই ভিডিওটা দেখি আর ভাবি তুমি আমার সাথেই আছো। প্রদীপ তখন তাকে বলে, এর জন্য তোমাকে ওই ভিডিওটা দেখতে হবে কেন? আমি তো
তো সবসময় তোমার কাছেই আছি সোনা। এরপর প্রদীপ ওই মেয়েটিকে কোলে তুলে তার বিছানায় নিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় রাতের বেলা ম্যাডাম প্রদীপকে সেই একই কথা বলছিল। সে প্রদীপকে রিকোয়েস্ট করছিল, তুমি একটা চাকরি করো, আমার পক্ষে একসাথে কলেজ, কোচিং, টিউশনি এই 3টা কাজ করা সম্ভব হচ্ছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। প্রদীপ তখন তার ল্যাপটপে সেই মেয়েটির ছবি দেখছিল এবং বলছিল, আর 2টা বছর অপেক্ষা করো, তারপর তোমাকে টিউশনি, কোচিং, এমনকি কলেজে চাকরি পর্যন্ত করতে হবে না, মাত্র 2টা বছর। কিন্তু ম্যাডাম বারবার বলে, প্রদীপ আমি টায়ার্ড, আমি আর পারছি না, তোমার তো ভালো চাকরির অফার আছে, তুমি ওই চাকরিটা শুরু করো। প্রদীপ বলে, কিন্তু জান আমার পুরো ফোকাস এখন স্টার্ট আপের উপর, আমি যদি অন্য চাকরি করি তাহলে আমার স্টার্ট আপ বন্ধ হয়ে যাবে, আর তুমি তো জানো আমার স্টার্ট আপটা একবার হিট হয়ে গেলে তখন কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো। ম্যাডাম বলে, প্রদীপ আমার কোটি কোটি টাকার দরকার নেই, আমি সুন্দর একটা ফ্যামিলি লাইফ চাই, আমার একটা বেবি চাই, একটা ফুটফুটে বাচ্চা। প্রদীপ তাকে বলে, দেখো সোনা, এখন বাচ্চা নেওয়ার সময় না, আর 2-3টা বছর অপেক্ষা করো, তারপর বাচ্চা নেব, আমি এখন ক্লান্ত, ঘুমাবো। ঘুমানোর আগে প্রদীপ ম্যাডামকে বলল, গুড নাইট জান, মাই সুইট বেবি, তুমিও ঘুমিয়ে পড়ো। ম্যাডাম যখন প্রদীপের মুখ থেকে শুনল গুড নাইট জান, সুইট বেবি, তখন আবারও সেই ছাত্রের বলা কথাগুলো তার মনে পড়তে শুরু হলো। ম্যাডামের মনে প্রশ্ন জাগলো, প্রদীপ কি আসলেই তাকে ব্যবহার করছে? ম্যাডাম যখন শুয়ে শুয়ে এই কথাগুলো ভাবছিল, তখন তার ছাত্র নিখিলের একটা SMS তার ফোনে ঢোকে। নিখিল সেখানে লিখেছে, ম্যাডাম আমি দুঃখিত, আমি যা বলেছি তার জন্য সত্যিই দুঃখিত, আমি কখনোই আপনাকে আঘাত করতে চাইনি, আপনাকে অসম্মান করতে চাইনি, প্লিজ ম্যাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। একটু পরেই নিখিলের কাছ থেকে আরো একটি মেসেজ আসলো, ম্যাডাম আপনি সত্যি অসাধারণ, শুধু একজন টিচার হিসাবে না, একজন মানুষ হিসেবেও আপনি অসাধারণ, এর আগে আমি আমার জীবনে আপনার মতো কাউকে দেখিনি। নিখিল তার মেসেজের মধ্যে ম্যাডামকে উদ্দেশ্য করে একটা গজলের কয়েকটা লাইন লিখে পাঠায়। এই লাইনগুলো পড়ে ম্যাডামের ভীষণ ভালো লাগে। ঠিক এর পরপরই নিখিলের কাছ থেকে আরো একটি মেসেজ আসে। সেখানে নিখিল লিখেছে, ম্যাডাম আমাকে মাত্র আর একটা সুযোগ দিন, আমি আপনার স্টুডেন্ট হিসেবে আপনার কাছ থেকে আর একবার সুযোগ চাচ্ছি, সত্যি বলছি আমি আপনাকে হতাশ করব না, প্লিজ ম্যাডাম। নিখিলের একের পর এক মেসেজের পর ম্যাডামের রাগ কিছুটা কমে যায়। সে নিখিলকে একটা মেসেজ দিয়ে বলে, ঠিক আছে তুমি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করো, আমি কাল দেখব। নিখিল ম্যাডামের কাছ থেকে এই মেসেজ পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে যায়। পরের দিন ম্যাডাম আবারও নিখিলকে পড়াতে তার বাসায় যায়। ম্যাডাম ফিরে আসার জন্য নিখিল তাকে ধন্যবাদ জানায়। ম্যাডাম একটু গম্ভীর গলায় বলে, তুমি কি আর কোনো অপশন রেখেছো, এত মেসেজ করছিলে? নিখিল তখন হাসতে থাকে, কিন্তু ম্যাডাম নিখিলকে বলে, একদম হাসবে না, এভাবে কাউকে একের পর এক মেসেজ দেওয়াটা এক ধরনের হ্যারাসমেন্ট। নিখিল তখন বলে, দুঃখিত ম্যাডাম। ম্যাডাম নিখিলকে বলে, তুমি তোমার পড়ায় মনোযোগ দাও, তুমি সাহিত্য বেশ ভালো বোঝো, তুমি মনোযোগ দিলে সাহিত্যে অনেক ভালো করবে। নিখিল বলে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। হঠাৎ ম্যাডাম নিখিলকে জিজ্ঞাসা করে, গতকাল তুমি আমাকে একটা কবিতা পাঠিয়েছিলে, কবিতাটা অসাধারণ, এত সুন্দর কবিতা কে লিখেছে? নিখিল তখন বলে, ম্যাডাম আমি লিখেছি। নিখিল বলে, ম্যাডাম আমি একটা গজল লিখেছি, তার মধ্যে থেকে এই কয়েকটা লাইন আপনাকে পাঠিয়েছিলাম। নিখিল আরো বলে, ম্যাডাম গতকাল আপনি ওভাবে চলে যাওয়ার পর আমার খুব কষ্ট হচ্ছিল, আমার বুকটা ভেঙে যাচ্ছিল, আর তখনই আমি বসে বসে ওই গজলটা লিখি। আর আপনি তো বলেন যে বুকে কষ্ট আছে সে বুক থেকে কবিতা বের হয়। ম্যাডাম তখন নিখিলকে বলে, তুমি তোমার লেখা পুরো গজলটা আমাকে শোনাও। ম্যাডাম তার লেখা গজল শুনতে চাওয়ায় নিখিল অনেক খুশি হয় এবং সে গজলটি পাঠ করতে শুরু করে। গজলটি শুনতে শুনতে ম্যাডামের মধ্যে প্রচন্ড ভালো লাগা কাজ করতে শুরু করে। গজলটির মধ্যে যদিও ম্যাডামের নাম নেই, কিন্তু নিখিল যে ম্যাডামকে উদ্দেশ্য করে এই গজলটি লিখেছিল তা পরিষ্কার বোঝা যাচ্ছে। এদিকে নিখিল গজলটি পাঠ করতে করতে ভীষণ রোমান্টিক হয়ে যায়। একটা পর্যায়ে ম্যাডাম চোখ বুজে গজলটি শুনতে থাকে। ম্যাডামের মন এবং শরীরে তীব্র শিহরণ কাজ করে। গজলটি পাঠ করতে করতে নিখিল ম্যাডামের একদম কাছে চলে যায়। গজলটি পাঠ করা শেষ হলে ম্যাডাম নিখিলের দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে থাকে। দুজনের প্রতি দুজনের তীব্র আকর্ষণ কাজ করে। নিখিল এবং ম্যাডাম দুজন একে অপরের সাথে কিছুটা মিশে যায়। দুজনের মধ্যে ভালো লাগা এবং শিহরণ কাজ করে। তীব্র আবেগে দুজন দুজনকে আদর করতে যায়। হঠাৎ ম্যাডাম বোঝে এটা ঠিক হচ্ছে না। ম্যাডাম কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। নিখিল ম্যাডামের কাছে বারবার দুঃখ প্রকাশ করে, কিন্তু ম্যাডাম দ্রুত বেরিয়ে যায়। ম্যাডাম সেখান থেকে বেরিয়েই তার স্বামী প্রদীপকে ফোন করে। ম্যাডাম প্রচন্ড উত্তেজিত হয়ে প্রদীপকে বলতে থাকে, প্রদীপ তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমার প্রথম ভালোবাসা এবং তুমি আমার শেষ ভালোবাসা। প্রদীপ কিছুটা আশ্চর্য হয়ে যায় এবং সে বলে, হঠাৎ এত ভালোবাসা কেন জান? ম্যাডাম তাকে বলে,
এমনি তোমাকে বলতে ইচ্ছে হলো তাই বললাম, আমি রাখছি। এই বলে ম্যাডাম ফোন রেখে দিল। এদিকে সুন্দরী কাজের মেয়েটি প্রদীপকে ব্যঙ্গ করে বলছিল, আহা কত প্রেম, জান, সুইটু, কত কিছু। প্রদীপ তাকে বলল, ও আমাকে বলছিল আর আমি তাই উত্তর দিলাম। এদিকে প্রদীপের স্ত্রী কাজের মেয়েটার জন্য একটা সুন্দর জামা কিনেছিল। প্রদীপ কাজের মেয়েটিকে সেই জামাটি দেওয়ার পর তার সেটি পছন্দ হয়নি, তাই সে জামাটি প্রদীপের দিকে ছুঁড়ে মারে। প্রদীপ তখন বলে, তুমি এত সুন্দর যে তোমার কোনো পোশাক পরারই দরকার নেই, কোনো পোশাক ছাড়াই তোমাকে অনেক সুন্দর লাগে। কাজের মেয়েটি রেগে বলে, এই জামার চেয়ে দামি নাইটি পরে আমি রাতের বেলা ঘুমাই, এই জামা ম্যাডামকে দিয়ে দিও। প্রদীপ তখন বলে, এই জামাটা নিয়ে প্রবলেম তাই তো? দেখো, এমন একটা কাজ করব যা দেখে এই জামা সম্বন্ধে তোমার ধারণাই পাল্টে যাবে। অন্যদিকে ম্যাডাম একটা ট্যাক্সি নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। নিখিল ম্যাডামকে বারবার মেসেজ করে, কিন্তু ম্যাডাম কোনো উত্তর দেয় না। নিখিল কিছুটা চিন্তায় পড়ে যায় এবং একটা মোটরসাইকেল নিয়ে দ্রুত ম্যাডামের পিছু নেয়। অন্যদিকে প্রদীপ সেই জামাটি পরে কাজের মেয়েটির সামনে আসে। একটা পর্যায়ে প্রদীপ কাজের মেয়েটিকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় ম্যাডাম দরজা খুলে দুজনকে সেই অবস্থায় দেখতে পায়। প্রদীপ হতভম্ব হয়ে যায়। ম্যাডাম প্রদীপকে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে? কাজের মেয়েটি প্রদীপকে বলে, তুমি ম্যাডামকে আমাদের সম্পর্কের ব্যাপারে সব বলে দাও। কাজের মেয়েটি ম্যাডামের সাথে তর্ক করতে থাকে। ম্যাডাম তাকে একটা চড় মারে। কাজের মেয়েটি ম্যাডামের উপর চড়াও হয়। এর মধ্যে সেই ঘরে ম্যাডামের ছাত্র নিখিল প্রবেশ করে এবং কাজের মেয়েটির হাত থেকে ম্যাডামকে উদ্ধার করে। কাজের মেয়েটি দ্রুত রান্নাঘরে গিয়ে একটা চাকু নিয়ে ম্যাডামকে মারতে আসে। কাজের মেয়েটি যখন ম্যাডামের পেছন দিক থেকে ছুরি চালায়, ঠিক তখন নিখিল ম্যাডামকে সরিয়ে ফেলে। ফলে সেই ছুরি সরাসরি প্রদীপের বুকে লাগে। আর এখানেই এই গল্পের প্রথম পর্ব শেষ হয়। তো বন্ধুরা, এই পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। এর পরের পর্বগুলো দেখতে চাইলে কমেন্ট করে সেটাও জানাও। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো। গুড বাই।